So hello students, again welcome to my channel SST with ইন্দ্রাণীতে। আগের দিন আমরা কি করেছিলাম? আগের দিন আমরা করেছিলাম পলিটি। আজকে কি করব? পলিটি না, আজকে আমরা পলিটি পড়ব না, আজকে একটু অন্য কিছু পড়া যাক। আজকে পড়ব তোমাদের হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার। কি সেটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশন মানে কি? রেভলিউশন মানে কি বলো? ঠিক বলেছো। ফ্রেঞ্চ রেভলিউশন মানে হচ্ছে বিপ্লব। এবার দেখো, বিপ্লব হচ্ছে তো কোনটা কারণে হবে, তাও আবার কোথায় হচ্ছে? ফ্রেঞ্চে, মানে ফ্রান্সে। তো বিপ্লব কেন হয়? বিপ্লব হয় কোনো আমরা পাবলিকরা খেপে গেলে, কোনো আমাদের প্রতি অন্যায় হলে তবে তো আমরা বিপ্লব করি। সেম ফ্রান্সে হয়েছিল। ফ্রান্সের পাবলিক তো আর এমনি এমনি বিপ্লব করবে না। তো সেই কারণেই তো। কারণটা কি? কারণ কিছুই বললাম না তো। যাই হোক, আমি বলছি কারণ কি কারণে করেছিল। তো এটাকে বাংলায় কি বলা হয়? ফ্রেঞ্চ রেভলিউশনকে বলা হয় ফরাসি বিপ্লব। এর ফলে কি হয়েছিল? ফ্রান্সে যে মোনার্চি ছিল, মানে রাজার শাসন ছিল, সেটা শেষ হয়ে গিয়েছিল। বার্থ অফ দ্য মডার্ন ডেমোক্রেসি মানে হচ্ছে ইলেকশন এইগুলো আগে হতো না, মানে ও সবার কাছে অধিকার ছিল না সব কিছু করার। পিপলদের কাছে রাইটস ছিল না, ওখানকার সাধারণ মানুষের কাছে সেই অধিকারটা ছিল না যে তারা নিজেদের হয়ে কথা বলবে, এরকম একটা সামথিং। তো সেটা হয়েছিল। রিটেন ল ফর অল, সবার জন্য সমান, মানে আইন কানুন, মানে একজনের উপর অ্যাপ্লাই হলো আর একজনের উপর হলো না, এরকমটা নয়, সবার জন্য সমান হয়েছিল, সবার জন্য ল লেখা হয়েছিল। আচ্ছা, অ্যাবলিশন অফ দ্য ফিউডাল প্রিভিলেজ। ফ্রান্সের যে সোসাইটির মধ্যে যারা বেশি, মানে এটা কি বলে? প্রিভিলেজ বলতে হচ্ছে তোমার, বলো না, ওই যে ও একটুখানি বেশি পেপার পেত, মানে হচ্ছে একটুখানি এতে ছাড় ওতে ছাড়, ওইগুলো আর কি। তো সেইটা বন্ধ হয়ে গেল, যে তারা একটুখানি বেশি সুযোগ সুবিধা পেত। প্রিভিলেজ, সুযোগ সুবিধা, হ্যাঁ মনে পড়েছে। যাই হোক, তো যারা যে সমস্ত শ্রেণীরা একটু বেশি সুযোগ সুবিধা পেত সেটা বন্ধ হয়ে গেল। তো ফরাসি বিপ্লবের ফলে এইগুলো হয়েছিল। এইবার বলি বিপ্লব, তো তার মানে বিপ্লব কোথাও না কোথাও থেকে একটা শুরু হয়েছিল। হট করে তো এত বড় ফ্রান্সের হচ্ছে বিপ্লব, একটা বড় বিপ্লব, যার ফলে এতগুলো জিনিস এসেছিল ফ্রান্সে। তা তার তো শুরু নিশ্চয়ই কোথা থেকে না কোথা থেকে হয়েছিল। হ্যাঁ, সেম এখানে ঘটেছিল বাস্তিল দুর্গ আক্রমণ থেকে। এই বাস্তিল দুর্গ আক্রমণে কি হয়েছিল? কবে হয়েছিল? বাস্তিল দুর্গ আক্রমণ হয়েছিল 14ই জুলাই। ভুল বললাম না? জুলি বলে ফেলেছি। হ্যাঁ, যাই হোক, কারোটা নাম, যাই হোক। তো 14ই জুলাই 1789 সালে। কিসের জন্য হয়েছিল? ইনইকুয়ালিটি, আনএমপ্লয়মেন্ট, হাই ট্যাক্স অ্যান্ড রিউমারের জন্য। তো তাদের সাথে ঠিকঠাক ব্যবহার করতো না, কাজ ছিল না, তার মানে তারা খেতে পেত না, তার ওপরে তাদের খুব বেশি চড়া ট্যাক্স দিতে হতো। তার ওপর একটা গুজব ছড়িয়েছিল, আগুনের কাজ করেছিল এই রিউমারটা, যে তাদের খুব একে তো এতগুলোর জন্য তাদের খুব কষ্ট পেতে হচ্ছিল, তার উপরে তারা একটা গুজব শুনে নিয়েছিল, যার জন্য আরও খেপে গিয়েছিল। আসছি সেই ঘটনাগুলো থেকেও আসছি। তো একটা ছোট্ট বিবরণ দিয়ে রাখি প্রথমেই বাস্তিল দুর্গ আক্রমণে, তারপর পুরোটা পড়ে নিই আমরা। পড়ে নিলে তোমরা আরও ভালো বেটার বুঝতে পারবে যে কোথায় কীভাবে কী থেকে কী হয়েছিল। তো দেখো, এখানে কিছু মানুষজন দেখতে পাচ্ছ, তারা কি করছে? জড়ো হয়েছে। তো কি রাজাকে মারার জন্য? না, রাজার সাথে প্রথমে তো কথা বলতে গিয়েছিল, কিন্তু আমাদের রাজা সাহেব কি করলেন? এনাদের সাধারণত রাজা কি করেন? সাধারণ মানুষের কথা শোনেন, তিনি যেহেতু রাজা। কিন্তু ফ্রান্সের তখনকার রাজা পাবলিকদের কোনো কথা শোনেনি, না শুনেই তিনি বেরিয়ে গিয়েছিলেন তার গাড়ি করে। তাতে মানুষজনের আরও ক্ষোভ বেড়ে গিয়েছিল যে একজন রাজা হয়ে তিনি আমাদের কথা শুনছেন না। তো সেই তরেতে আরও ক্ষোভ বেড়ে গিয়েছিল। আর তার উপরে গুজবও ছড়িয়ে গিয়েছিল যে এই রাজা নাকি তার সেনাবাহিনীদেরকে অর্ডার দিয়েছেন এই
সমস্ত গ্যাদারিংকে সরিয়ে নেওয়ার জন্য, একদম পুরোপুরি মানে ওই বলতে পারো ওই নির্মম গুলি করার জন্য। তারপর নির্মম গুলিভাবে যেরকম হয় আর কি, ওই লাঠিচার্জ গুলি এই সমস্ত দিয়ে আর কি মোটামুটি ওই জায়গাটা সাফসুতরা করার জন্য অর্ডার দিয়েছেন। তো এই গুজবটা যখন ছড়ায়, তো এইটা হলে কি হবে, তুমি আমি কি করতাম আমরা থাকলে তখনকার দিনে? অবভিয়াসলি আমরাও খেপে যেতাম। যদি না তোমাদের মধ্যে রাগ থাকে, তো আমার মধ্যে তো রয়েছে ভাই, তো আমি তো খেপেই যেতাম। খেপে গিয়ে কি করতাম, রাজাকে মারতাম। ভাই অত সাহস থাকতো কি তখন? হয়তো না। তো কি করতাম আমরা বলতাম, আমি থাকলে তো করতাম, ওখানকার লোকেরাও তাই করেছিলেন, যে বলেছিলেন সেনাবাহিনী যখন আমাদের ওপর অত্যাচার করবে বলেই রাজা করেছে, তাহলে আমরাও সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ব। তো সেটাই হয়েছিল, আর সেটাই বাস্তিল দুর্গ আক্রমণ, মানে যেটাকে হিস্ট্রিতে স্টর্মিং অফ দ্য বাস্টাইল বলা হয়েছিল কবে সেটা বললাম তো, 14ই জুলাই 1789 সালের সকালবেলা। এরপরে আক্রমণ করলো, তা কোথায় আক্রমণ করেছিল? জড়ো হয়েছিল টাউন হলের সামনে, যেটা কিনা প্যারিসের ছিল, এখনও আছে, তোমরা গুগল সার্চ করলে দেখতে পাবে, এখনও টাউন হলটা রয়েছে। কিন্তু ওখানকারই একটা বাস্তিল বলে একটা দুর্গ ছিল, যেটা কিনা রাজার ওই বলতে পারো ওটা কি বলে, যেটা কিনা এখানে কি বলে, ওই 40 প্রিজন, মানে হচ্ছে ওই জেলখানা আর কি, যে যারা দোষ করতো, যারা করতো, রাজা তাদেরকে বন্দি করে রাখতো। তা কী ঘটেছিল, যে ওই যে গ্যাদারটা হয়েছিল না, তারা ওই রিউমারটা শুনে প্রায় দেখো কতজন ছিল, 7,000 ম্যান অ্যান্ড ওমেন গ্যাদার ইন দ্য ফ্রন্ট অফ দ্য টাউন হল। বললাম না, টাউন হলের সামনে এতজন জড়ো হয়েছিল। তারা রাজা যখন নিজেদের কথা শুনলো না, তখন বেরিয়ে গেল নিজের গাড়ি করে, তখন তারা রেগে গিয়ে তারা ওই বাস্তিল দুর্গ, যেটা কিনা জেলখানা ছিল, সেখানে আক্রমণ করলো। কিসের জন্য? তারা যে ওই সেনাবাহিনীর সাথে লড়বে, তার জন্য অস্ত্র দরকার, সেই অস্ত্র খোঁজার জন্য। শুধু বাস্তিল দুর্গ না, ওরকম রাজার আর যে গভর্নমেন্ট অফিসগুলো ছিল, রাজার মানে রাজার যে অফিসগুলো ছিল, সেখানেও আক্রমণ করেছিল। তো বাস্তিল ছিল রাজার বড় আর কি জেলখানা। তারপর হচ্ছে আরও হচ্ছে রাজার যে অত্যাচারের প্রতীক, এটা সবাই মানত, এটা রাজার অত্যাচারের প্রতীক। সেই জন্য পাবলিক বলল চলো ওটাই আক্রমণ করা যায়, ওখানে তো পাক্কা পাবো আমরা অস্ত্র। তো অ্যাজ ইউজুয়াল মানুষজন আক্রমণ করলো, লুট করলো। ওখানে কয়েকজন বন্দি ছিল, তাদেরকেও, যে সেটার সংখ্যা খুবই বেশি, মানে আর কি 7 জন, যাই হোক, তো তাদেরকেও ছেড়ে দিল আর কি। এটাই ছিল বাস্তিল দুর্গ। আর আসার পথে সেটাকে মানে খতম করে চলে আসলো। আর না রেগা বাস না বাজেগি বেসুরি। তো একটা যে এত বড় দুর্গ ছিল, তাকে যে ভাঙলো, ঠিক আছে, এটা মানুষের প্রতি একটা বেশ একটা আকর্ষণ ভাবনা, যে এই আমরা ফার্স্ট এই কাজটা করলাম। তো সেটাই হলো। তারা কি করলো, সেইগুলোকে নিয়ে তারা মার্কেটে বিক্রি করলো, অনেকে কিনলো। কিসের হিসাবে? কোনো একটা ওই মেমোন্টাম হিসাবে বলতে পারলাম, প্রতীক হিসাবে, চিহ্ন হিসাবে অনেকে কিনে রেখে দিল, যে হ্যাঁ এরকম একটা হয়েছিল, আর তো তার একটা চিহ্ন হিসাবে তারা রেখে দিল। এই যে দেখো, তার ছবি আমি দিয়েছি। তো এই ছিল বাস্তিল দুর্গের ঘটনা। এবার বলছি, কোনো ঘটনার তো কোনো না কোনো একটা শুরু থাকে, মানে আরে বিপ্লবের শুরু বাস্তিল দুর্গ থেকে। এই যে এরা রেগে গিয়েছিল, কার আন্ডারে রেগেছিল, কি কারণে রেগে গিয়েছিল, কি ঘটিয়েছিল, তখন সেই রাজা শুধু কি ওদের কথা শোনেনি বলে পাবলিক রেগেছিল? মানে রাজা পাবলিকের কথা শোনেনি বলে কি শুধু তো পাবলিকের রেগেছিল? কি ছিল এই হাই ট্যাক্সেই কেন রেগে গেল, কেন এই আনএমপ্লয়মেন্ট, এইগুলো এবারে আমরা আসি। তাহলে ফ্ল্যাশব্যাকে চলে যাই। ফ্ল্যাশব্যাকে তখনকার রাজা ছিলেন লুইস 16, মানে যিনি আর কি কথা শোনেননি। ওনাকে পাগলা রাজাও আই থিঙ্ক বলতে পারি আমরা, ঠিক আছে। তো এত রাজার গল্প শুনেছি, তো এনারও গল্প শুনেছি, কিন্তু পাগলা রাজা আমার মতে আর কি
পাগলা রাজা টাইপের ছিলেন, তার কাটা আর কি। মালটার বললাম না, তার কাটা পাবলিক। তো যাই হোক, তার ব্যাপারেই পড়ি। তো এই ছিলেন আমাদের সেই রাজা, যিনি পাবলিকের কথা শোনেননি, নিজের গাড়ি ঘোড়ায় আরামসে মসজিদে বেরিয়ে গিয়েছিলেন। তো ইনি কবে রাজা হলেন? 1774 খ্রিস্টাব্দে। মাত্র 20 বছর বয়সে তিনি রাজা হয়েছিলেন। রাজা হওয়ার পরেই তিনি মানে বিয়ে করেন আর কি। কার সাথে বিয়ে করেছিলেন? অস্ট্রেলিয়ান প্রিন্সেস মারিয়া আন্তোনিও, ওই সামথিং কিছু একটা উচ্চারণ হয়, অ্যান্টোনিয়তি। এই আমার ভুল যদি ভুল বলে থাকি অবশ্যই কমেন্টে জানাবে। যাই হোক, তো রাজা তো না হয় খ্যাপা, তো রানীও কি খ্যাপা ছিলেন? রানী তো নিশ্চয়ই ভালো হবেন। রানীর সাথে রাজার কি ব্লাড রিলেশন নাকি? না না না, ওরম না, কিন্তু ওই বলে না মনের মিল, তো এনাদের মাথার মিল ছিল। মানে কি, যে ইনি তো খ্যাপা ছিলেনই, ইনিও খেপি ছিলেন। কেমন খেপি ছিলেন শোনা যায়, যখন প্রজারা রাজার কাছে গিয়েছিলেন খাবারের, মানে তারা খেতে পাচ্ছে না, এই পাচ্ছে না, তো রাজা যেহেতু মানে ওদের কথা শোনেনি, মানে কোনো একবার মানে রাজা বলেছিল তোমরা খেতে পাচ্ছ না, আমার তাতে কি, তো বলে উনি কেটে পড়েছিলেন। তো প্রজারা সেই দেখে রানীর কাছে যান। তো রানীকে বলেন যে রানী সাহেব দেখুন না, রাজা আমার কথা শুনছে না, আমাদের কথা শুনছেন না, আমরা খেতে পাচ্ছি না, আপনি কিছু একটা বলুন না। তখন রানী রিপ্লাই দিয়েছিলেন কি জানো? রানী রিপ্লাই দিয়েছিলেন, ভীষণ স্যাভেজ রিপ্লাই ছিল, যে তোমরা কি খেতে পাচ্ছ না? তোমরা ব্রেড খেতে পাচ্ছ না? ব্রেড মানে হচ্ছে, তো আমরা ভেতো বাঙালি যেমন ভাত খাই, আমাদের ভাত প্রধান খাবার, ওদের ছিল হচ্ছে রুটি। ব্রেড দেখেছো না, ফ্রান্সে সবসময় ব্রেড ফেড নিয়ে এখনও চলতে থাকে সেই। তো উনি বলেন, ও তোমরা খেতে পাচ্ছ না, কি খেতে পাচ্ছ না? ব্রেড, ও আচ্ছা, তো ব্রেড না খেতে পারো, কেক খাও। মানে স্টেটমেন্টটা হচ্ছে, ইফ ইউ হ্যাভ নট ব্রেড দেন ইউ ইট কেক। ভাব, মানে একে খেতে পাচ্ছে না, সামান্য ব্রেড খাওয়ার তার কাছে টাকা নেই, সে চলবে কেক খেতে। রানীর বুদ্ধি। যাই হোক, এই ছিল রাজা রানীর বুদ্ধি। এবার আসি মেন কথা, এই যে রাজা যখন রাজ সিংহাসনে গদিতে বসলেন, তখন দেখলেন তার ট্রেজারি খালি। কেন খালি? কারণ ফ্রান্স অনেক দিন ধরে ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল, তা যুদ্ধ করছে, তার জন্য তো টাকা পয়সা লাগবে। যুদ্ধে যাচ্ছে, যুদ্ধের খাবার দাবার, ওই সোনা ফোনা সব মেনটেন করা, তারপরে নিজেদের যে প্যালেসে থাকতো সেই প্যালেসের একটা খরচা ছিল, তারপরে যে কর্মীরা রাজার আন্ডারে কাজ করতো তাদের একটা খরচা ছিল। তো ওই সমস্ত মেনটেন করতে করতে রাজা দেখলেন তার ট্রেজারি পুরো খালি। তার অন্য রাজা কী করতেন? অন্য রাজারা হলেন, তারা এতদিন আমরা গল্পে শুনেছি রাজা তার কোষ ভরতেন, খাজনা নিতেন, এই করতেন। ইনি তা করেননি। ইনি কি করেছেন জানো? ইনি করেছিলেন হচ্ছে সাহায্য করেছিলেন। কি সাহায্য? প্রজাদের সাহায্য করেননি, ইনি সাহায্য করেছিলেন সেই সমস্ত আমেরিকান কলোনিসগুলো যারা ব্রিটেনের বিরুদ্ধে তখনও লড়ছিল ইন্ডিপেন্ডেন্স এর জন্য। ব্রিটেন তাদের ওপর কবজা করতে চেয়েছিল, তো সেই জন্য তাদেরকে সাহায্য করছিলেন। ওই যে শত্রু বন্ধু, সেম টাইপের। ফ্রান্সের শত্রু ছিল ব্রিটেন, আবার ব্রিটেনের সাথে কে লড়ছিল? আমেরিকা। তো সেই জন্য ফ্রান্সের রাজা লুই 16 উদার মন হয়ে তাদের সাহায্য করছিলেন যে তারা যেন ইন্ডিপেন্ডেন্স পায়। তো তাতে অবভিয়াসলি টাকা লাগবে, সাহায্য করতে গেলে তো টাকা দিয়ে ছাড়া আর কি দিয়েই সাহায্য করবে, তা টাকা দিয়েই সাহায্য করবেন, কিন্তু ট্রেজারি তো খালি।
তিনি তখন কি করলেন, তিনি চড়া সুদে ধার নিলেন, ধার নিয়ে সাহায্য করছেন। ভাব কি উদার মনের মানুষ। তো এবার তো সাহায্য তো করলেন, ওদিকের পাটটা না হয় মিটলো, এবার এদিকে আসো, এদিকে রাজার তো ট্রেজারি খালি, তা যাদের কাছ থেকে, মহাজনদের কাছ থেকে ধার নিয়েছিল, তো সেই মহাজনের টাকা শোধ করবে কোথা থেকে? তারা তো টাকা চেয়ে বসলো এবার রাজার থেকে, যে রাজামশাই এবার তো অনেক দিন হলো, এবার টাকা ফেরত দিন। তো রাজা তখন দেখলো, হায় রে, আমার তো ট্রেজারি খালি, তাহলে টাকা কোথায় পাবো? তারপরে আমার প্যালেস আছে মেনটেন করার, তারপর হচ্ছে আমার যে সব কর্মচারীরা আছে তাদেরকেও আমাকে বেতন দিতে হবে, তাহলে টাকা কোথায় পাওয়া যায়? রাজা তখন কি করলেন, বললেন একটাই উপায় আছে, সেটা হচ্ছে ট্যাক্স বাড়িয়ে দাও, মানে প্রজার ওপরে করটা বাড়িয়ে দাও। এবার দেখো, এই যে এখানে একটা লিখে রেখে দিয়েছি, দেখো, why the empty treasury, long years of war with Britain and cost of maintaining of the extravagant court, the immense place of the Versailles। এই যে সেই রাজার রাজমহল, কি সুন্দর না? আমারও থাকার ইচ্ছা হতো, কিন্তু যাই হোক। এরপরে আসি তা ট্যাক্স যারা দেবে তাদের কথায়। ট্যাক্স দেবে কারা? রাজা? না, নিশ্চয়ই সাধারণ মানুষ। তা সাধারণ মানুষ মানে রাজার তখন যে সোসাইটি ছিল সেই সোসাইটির মানুষেরা। এবার সবাই দিত, সেই সোসাইটির সবাই ট্যাক্স দিত? না। দেখো কারা দিত। এবার আসি ফ্রান্সের সোসাইটি, সমাজ। সমাজ কভাগে বিভক্ত ছিল তখনকার দিনে? 3টি ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে ফার্স্ট স্টেজ, সেকেন্ড অ্যান্ড থার্ড। ফার্স্টে কারা আসতো? ফার্স্টে আসতো তাদেরও ওপরে ছিল রাজা। তো ফার্স্টে কারা আসতো? ফার্স্টে আসতো যারা প্রিস্ট জাতীয়, মানে প্রিস্ট টাইপের, নোবেল, ওই নোবেল আর কি না, নোবেল তো সেকেন্ডে আসে, নোবেলসরা, এই ক্লার্জিরা আসতো। ক্লার্জি বলতে প্রিস্টরা, মানে পুরোহিতরা, যেমন বাঙালিদের ওই পুরোহিত থাকে না, ওই রকম টাইপের, যারা ওই পূজা অর্চনা করতো, চার্চে করতো, তো সেম থিং, ওই সামথিং ওই লাইক দ্যাট, উনি থাকতেন ফার্স্টে, ওনার জাতীয়টা ফার্স্টের। সেকেন্ডে কারা থাকতো? সেকেন্ড থাকতেন নোবেলস। নোবেলস বলতে যারা রাজার ফ্যামিলির লোকেরা, ঠিক আছে, যারা রাজার মানে ওই রাজার দূর সম্পর্কে এইগুলো আর কি, সমস্ত যারা চাচাতো ভাই, মামাতো ভাই, ভাইরা ভাই, অমুক ভাই তমুক ভাই, এরা যারা ছিল না, এরা থাকতো সেকেন্ডে স্টেটে। আর থার্ডে কারা থাকতো? আরে থার্ডে কারা থাকবে? এরা, আর এই দুটো যদি বাদ দেয় কারা থাকে? সাধারণ মানুষরাই পড়ে থাকে, যারা কৃষক, লয়ার, তখনকার দিনে যারা এই একটু মার্চেন্টরা ছিল, বড় হোক স্মল হোক, তো তারা এই থার্ডে আসতো। আর সবথেকে বড় ব্যাপার কি জানো? এই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ট্যাক্স দিত না, শুধুমাত্র কারা দিত? এই থার্ড শ্রেণীর লোকেরা, যারা থার্ড স্টেটে আছে, মানে সাধারণ মানুষরা, তারাই শুধুমাত্র ট্যাক্স দিত। এবার আসি ব্যাপারটা। এবার দেখো, তো ট্যাক্স দেওয়ার তো ঠিক আছে, কিন্তু একে তো ওরা হাই ট্যাক্স দিত তখনকার দিনে। এবার তো একটা জায়গায় তারা থাকছে, পপুলেশন তো অবশ্যই বাড়বে। তো সেরকমই হয়েছিল, তখনকার দিনে মানুষের কাছে খাওয়া ছিল না, তার উপর ট্যাক্স বাড়াচ্ছে, তাদের দিতে হতো, তার উপর এবার পপুলেশনও বেড়ে গিয়েছিল, মানে তারা এক প্রকার অনারে ভুগছিল। তো এর ওপরে আবার রাজা নাকি ট্যাক্স বাড়াবে, ভাবো মানুষের কি অবস্থা হবে তাহলে। তো সেম ঘটল। এবার এর মাঝখানে একটা ছোট্ট ঘটনা ঘটে গিয়েছিল, এত কিছু মানে ঘটনার মধ্যে এই ট্যাক্স দেওয়া, হাই ট্যাক্স দেওয়া, না খেতে পাওয়া, আনএমপ্লয়মেন্ট, এগুলোর মধ্যে একটা ঘটনা ঘটেছিল কি না, এই যে থার্ড শ্রেণীর যে মানুষজনরা ছিল, তাদের হাতে না প্রথম দিকে তো পয়সা ছিল না খুব একটা, পরে একটু পয়সা এসেছিল। কীভাবে? ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে। কীভাবে? ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে তারা ট্রেড করতে শুরু করলো বিভিন্ন দেশের সাথে। তো ট্রেড করলে অবভিয়াসলি, ব্যবসা করলে কি হয়? ব্যবসা করলে একটু পয়সা আসে হাতে। তো এই থার্ড শ্রেণীর কিছু মানুষের হাতে একটু পয়সা আসলো। আর পয়সা আসলে আমরা কি করি সাধারণত কি লাক্সারিয়াস লাইফ করি? আরে ভাই,
হ্যাঁ করি, কিন্তু তারও আগে আমরা পেটে বিদ্যা আনার চেষ্টা করি। তো এই যে থার্ড শ্রেণীর লোকেরা যাদের হাতে একটু পয়সা এসেছিল, যারা ওই মার্চেন্ট এরা ছিল, তো একটু স্মল মার্চেন্ট বলো, বিগ মার্চেন্ট ছিল, এরা হচ্ছে একটু হাতে যখনই পয়সা আসলো, এরা নিজেদের বাচ্চাদেরকে এডুকেশন দিতে শুরু করলো। তো এর থেকেই উঠে আসলো মিডিল ক্লাস ফ্যামিলি, যেটা কিনা আমরা বলি না, যাদের হাতে খুব তারা বড় লোক নয়, আবার খুব তারা একদম গরিব নয়, একদম তাদের হাতে পয়সা নেই, এরকম না। তারা হচ্ছে তাদের হাতে অল্প কিছু পয়সা আছে। তো এটাকেই হচ্ছে মিডিল ক্লাস তখনই উঠে আসলো। এবার তারা কি করলো, তাদের বাচ্চাদেরকে এডুকেশন দিতে শুরু করলো। এবার কেউ এডুকেটেড হচ্ছে, সে এবার তখন কি ভাববে, এই সমাজের অন্যায়গুলো দেখে তখন তারা ভাবে না, কেন এত অন্যায়, কেন আমাদের সাথে এত কিছু হচ্ছে। ধরো যার পেটে বিদ্যা নেই, সে অত কিছু বুঝবে না, তাকে যা বোঝানো হবে সে বুঝবে যে হ্যাঁ এটা হচ্ছে, এটা হতে হয়। কিন্তু যার পেটে একটু বিদ্যা আছে, সে তখনই তার মাথায় কোশ্চেন আসবে, আরে কেন হয়, কেন হচ্ছে। তো তারা তখন কি বলে, তারা কোশ্চেন করবে, তারা নিজেদের অধিকারটা বুঝে নেবে যে আমাদের এটা আমাদের সাথে অন্যায় হচ্ছে, এইটা এটা করো না। তো সেম হয়েছিল এদের, যখনই সেই মিডিল ক্লাস ফ্যামিলির বাচ্চা কাচ্চারা এডুকেটেড হতে শুরু করলো, তখনই তারা কোশ্চেন করতে শুরু করলো যে কেন হচ্ছে, কি হচ্ছে, ওরাই কেন প্রিভিলেজ পাচ্ছে যারা ফার্স্ট আর সেকেন্ডে আছে, আমরা কি দোষ করেছি। তারা বলল যে প্রিভিলেজ জন্মগত হওয়া উচিত নয়, তো তোমার মেরিটের ওপর বিশ্লেষণ করে তোমার ওপরে সেই এটা সুযোগ, তোমরা সুযোগ সুবিধা নেই, তবে তো হবে। তো তারা কোশ্চেন করলো, তার উপরে তারা কি তখন উঠে এসেছিল যে ফিলোসফার্স, তাদের বইগুলো পড়ে, তাদের এইগুলো পড়ে তারা আরও প্রভাবিত হলো, আরও তাদের মনে কোশ্চেন আসলো। তো সেটাই হয়েছিল। ফিলোসফার্স কারা কারা, জন লকি, রাসলে আর মন্টেস্কিউ। তো ইনি তার ফার্স্ট জন কি বলেছিলেন, তার টু ট্রিটিস অফ গভর্নমেন্টে বলেছিলেন, টু রিফিল দ্য ডক্টরিন অফ দ্য ডিভিশন অ্যান্ড অ্যাবসলিউট রাইট অফ মোমাচ্ছি। কি তিনি বলেছিলেন এরকম হওয়া উচিত না। কোথায় বলেছিলেন, তার যে তিনি যেটা লিখেছিলেন টু ট্রিটিস অফ গভর্নমেন্ট বইটাতে তিনি লিখেছিলেন এইরকম মোনার্চি হয়ে তোমার হচ্ছে মোনার্চি হওয়াটা উচিত নয়, সবার প্রতি সমান হওয়া উচিত। তো রসলি সেটাকেই বলেছিলেন যে প্রপোজিং এ ফর্ম অফ গভর্নমেন্ট বেসড অন এ সোশ্যাল কন্ট্যাক্ট বিটুইন পিপল অ্যান্ড দেয়ার রিপ্রেজেন্টেটিভ। প্রত্যেকটা গভর্নমেন্ট হওয়া উচিত মানুষদেরকে নিয়ে, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা শ্রেণীর একটা আলাদা আলাদা রিপ্রেজেন্টেটিভ হতে, যে তাদের কথাবার্তাগুলো তুলে ধরতে পারবে। মন্টেকিউ তার দ্য স্পিরিট অফ লতে বলেছিলেন, বইতে বলেছিলেন, ডিভিশন অফ পাওয়ার উইদিন দ্য গভর্নমেন্ট বিটুইন দ্য লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। প্রত্যেকটা ভাগের একটা করে পাওয়ারের ডিস্ট্রিবিউশন করে দিতে বলেছিলেন বেসিক্যালি, কাদের মধ্যে, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ আর জুডিশিয়ারির মধ্যে। তো এদের বইগুলো পড়ে মিডিল ক্লাস যারা এডুকেটেড হয়ে গিয়েছিলেন তারা তো আরও প্রভাবিত হলেন যে হ্যাঁ তাই তো, এরকম তো হওয়া উচিত নয় যে সবাই দুটো শ্রেণী পাচ্ছে আর একটা পুরো শ্রেণী বাদ যাচ্ছে, এটা তো একদমই হওয়া উচিত না। তখন শুরু হয় তাদের মনে কোশ্চেন, শুরু হয় বিপ্লবের উদ্ভব। এরপরে একটা ঘটনা ঘটেছে, এরপরে ঘটনা আছে এই যে রাজা ট্যাক্স বাড়াবেন, তখনকার দিনে একটা নিয়ম ছিল যে হুট করে সবার ব্যাপারে ওই ড্রাম নিয়ে এই হ্যালো হ্যালো শুনছেন লোকেরা, আজ ট্যাক্স বাড়ানো হচ্ছে, এই ট্যাক্স যা ছিল তার থেকেও বেশি তোমাদের ট্যাক্স, এরকম ছিল না, এরকম টোটালি ছিল না। তো তখন ছিলেন
তখনকার বলেন ইয়েতে ছিল যে স্টেটস জেনারেলে তোমাকে যেতে হবে, সেখানে মিটিং হেল্ড করতে হবে, সবাই তাতে ভোট দেবে, তবে গিয়ে তোমার মানে সব স্টেটের থেকে রিপ্রেজেন্টেটিভরা মেম্বাররা যারা কি বলতে গেলে বেসিক্যালি তারা ভোট দেবে তোমার, তবে গিয়ে তুমি নিউ ট্যাক্সে এটা চালু করতে পারবে, মানে ট্যাক্স বেসিক্যালি ট্যাক্স বাড়াতে পারবে। স্টেট জেনারেল কি একটা পলিটিক্যাল বডি, যেটা কিনা এই যে পলিটিক্যাল বডি টু হুইচ দ্য 3 স্টেটস সেন্ড দেয়ার রিপ্রেজেন্ট, একটা পলিটিক্যাল বডি যেখানে কিনা এই যে ফ্রান্সের যে 3টে সোসাইটি তার থেকে রিপ্রেজেন্টেটিভ যাবে, মানে জড়ো হবে আর কি বেসিক্যালি। এবার কি করেছিলেন রাজা সেই কর বাড়ানোর জন্য 5ই মে 1789 সালে একটা মিটিং ডেকেছিলেন। কোথায় ডেকেছিলেন? একটা ভার্সাইলের একটা ওই হলে আর কি। কিসের জন্য? নতুন ট্যাক্সের জন্য। তো মিটিং ডাকলেন, রিপ্রেজেন্টেটিভরাও আসলো, কিন্তু এখানেই একটা ঘটনা ঘটছিল, রিপ্রেজেন্টেটিভ আবার ভাগ ছিল। ফার্স্ট থেকে ছিল 300 জন রিপ্রেজেন্টেটিভ যেতে পারবে, সেকেন্ড থেকে 300 যেত, আর থার্ড থেকে যেতে পারবে 600 জন। ঠিক আছে, তা কি সবাই ভোট দিতে পারবে? না। এই 600 জন, এই 300 জন, এই 300 জন, এরা সবাই ভোট দিতে পারতো না। এদের থেকে একটাই ভোট নেওয়া হতো, সেকেন্ড থেকে একটাই ভোট নেওয়া হতো, থার্ডের থেকে একটাই ভোট নেওয়া হতো। আলটিমেট ডিসিশান ওই রাজাই নিতেন, তো মানে কিং নিতেন আর কি বেসিক্যালি। তো ওই ভোট যার পক্ষে কিং তবে গিয়ে পাস করতে পারতেন। তো সেম হলো এইবারে সাধারণত কি হবে, এবার এখানে এই যে থার্ড স্টেটের এটা, এরা তো প্রথমে তো ওদিকে ওই যারা পুয়ার ফার্মাররা ছিল, যাদের অতটা এডুকেটেড ছিল না, তো তারা তো তখন যা হতো যখনই মিটিং বসতে আসতে তাতে হ্যাঁ হ্যাঁ হলে হ্যাঁ হ্যাঁ করতো, না না হলে না না করতো। তো এইবারে যখন রাজা এই যে বারের যে যখন মিটিং ডাকলেন, তখন এই যে থার্ড স্টেটে তখন এসে গিয়েছিল মিডিল ক্লাস ফ্যামিলি, এডুকেটেড হতে শুরু করেছিল আর কি। তো এই 600 জনতে গিয়েছিল সেই এডুকেটেড পাবলিকেরা। তারা কি নিয়েছিল, তারা থার্ড স্টেট থেকে তো 600 জন রিপ্রেজেন্টেটিভ যেতে পারবে, তা অতগুলো থার্ড স্টেটে কি অল্প এই 600 জনই ছিল? নিশ্চয়ই না, অনেকে ছিল। তা তারা কি করেছিল, এডুকেটেড পাবলিকরা বুদ্ধি করে যাদের যাদের যা যা অসুবিধা আছে, এই আছে ওই আছে, তো সেগুলো তারা নিজের সাথে একটা মানে লিস্ট করে বলো বা করে তাদের সাথে নিয়ে গিয়েছিল। এবার দেখো এখানেই গন্ডগোলটা হয়েছে। তারা কোশ্চেন করতে শুরু করেছে যে দেখো এখানে তো 300 জন থেকে একটা ভোট নিচ্ছ, এখানে সেকেন্ড স্টেট থেকে একটা ভোট নিচ্ছ, আর থার্ডের থেকেও একটা ভোট নিচ্ছ, ঠিক আছে, কিন্তু তুমি কি বুঝতে পারছো না এরা প্রিভিলেজ পাচ্ছে, এরাও সুযোগ সুবিধা পাচ্ছে না তো মেনলি এদেরকেই তো ট্যাক্সটা দিতে হচ্ছে। তুমি যদি ট্যাক্স বাড়াও তা তুমি বাড়াবে কাদের ওপর, কারা ভুগবে সেটা? এরা দুজন না, এরা তো ট্যাক্সই দেয় না, তো এরা ভুগবে। তা তুমি এখান থেকে এই একটা ভোট নিচ্ছ কেন? এরা কোশ্চেন করেছিল। তুমি রাজাকে বলেছিল আপনি একটা ভোট করছেন কেন, আপনি ওটা না করেন সবাইকে এই অ্যাসেম্বলির যারা যারা আছে, এই যে 300 জন 600 জন, এদের সবাইকে ভোটের অধিকার দিন, তবে তো গিয়ে আসল ভোটটা হবে। তো তোমাদের কি মনে হয় রাজা এই কোশ্চেনে কি অ্যাপ্রুভ করেছিল? হ্যাঁ এই সিস্টেমটা পাল্টানো উচিত, এটা কি অ্যাপ্রুভ করেছিল? অ্যাপ্রুভ করলে তো রাজার ক্ষতি। তো রাজা অ্যাজ ইউজুয়াল অ্যাপ্রুভ করলো না। ডিমান্ডেড ইচ মেম্বার উড হ্যাভ 1 ভোট, ঠিক আছে, প্রত্যেকটা মেম্বারের একটা করে ভোট দেওয়া উচিত, এইটা তারা বলেছিল আর কি, ডিমান্ড করেছিল রাজা। সেটাকে কি করলো, অ্যাপ্রুভ করলো? নোপ, ডিসমিস করে দিল। অবভিয়াসলি থার্ড শ্রেণীর তারা যথেষ্ট এডুকেটেড হয়ে গেছে, তাদের সাথে অন্যায় হচ্ছে, তারা মেনে নেবেই বা কেন? তারা তখন কি করলো, মিটিং ছেড়ে বেরিয়ে গেল, টুক 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 টুক
লেফট করে গেল। তো মিটিং ডিসমিস হয়ে গেল। এরপরে কী ঘটেছিল? এরপরে এই যে তারা বেরিয়ে এসেছিল, বেরিয়ে এসে তারা নিজেদের মধ্যে আলোচনা করে 20 জুন তারা টেনিস কোর্ট মানে একটা হল তারা জড়ো হলো, হল অফ অ্যান ইনডোর টেনিস কোর্ট। একটা টেনিস কোর্টের ভিতরে তারা সবাই জড়ো হলো, এই 600 জন রিপ্রেজেন্টেটিভ বলো, এরা বলো, সব জড়ো হলো। আর তৈরি করলো কি? তৈরি করলো হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি, জাতীয় পরিষদ, যেখানে কিনা কি হবে, যেখানে কিনা সবাই তাদের অধিকার নিয়ে বলতে পারবে। এরা তখন বলল, আমরা কেন মোনার্চি করব, রাজার শাসন, রাজাকেও তো আমাদের কথা শুনতে হবে। তো তারা কি করলো? তারা সেখান থেকেই শুরু করলো ন্যাশনাল অ্যাসেম্বলি, সেখান থেকেই এবার ঘটনাটা শুরু হবে। কি হয়েছিল এরপরে ন্যাশনাল অ্যাসেম্বলি হওয়ার পরে? ন্যাশনাল অ্যাসেম্বলি হওয়ার পরেই তো ঘটনাটা ঘটেছিল। কোন ঘটনা? ঘটনা ঘটেছিল তারা যখন ট্যাক্স বাড়ানো হয়েছিল, হয়েছিল, তবেই তো গিয়ে তারা খেপে গিয়ে করেছিল হচ্ছে যেটা আমরা ফার্স্টে পড়েছি সেই ঘটনাটা, বাস্তিল দুর্গর ঘটনাটা। বুঝেছো? শুধু এই ঘটনাটাই ঘটেনি, এছাড়াও আরও ঘটনা ঘটে গিয়েছিল। তা কী সেই ঘটনা আজকের পড়বো? থাক না, আজকের পরের দিনের ক্লাসে না হয় সেটা পড়ি। কী করেছিল এই ন্যাশনাল অ্যাসেম্বলি, কী ঘটনা ঘটিয়েছিল, তাদের ফলে কি হয়েছিল, আদৌ ফ্রান্স রাজের শাসন হয়েছিল? হ্যাঁ, তোমরা বলতেই পারো, হ্যাঁ, ফ্রেঞ্চ রেভলিউশনে তো হয়েছিল। রাজা কি কথা শুনেছিল? কি হয়েছিল অ্যাকচুয়ালি এখানে? তো সেগুলো পড়বো আমরা নেক্সট ক্লাসে। সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। তোমাদেরকে বলে রাখি, আমি মেনলি চেষ্টা করব শনিবার কি রবিবার একটা ক্লাস দেওয়ার, আর একটা শুক্রবারটা পাক্কা একদম ক্লাস দিচ্ছি। তোমরা আমাকে শুধু একটাই করো, আমাকে অবশ্যই জানিও কেমন ক্লাসগুলো লাগছে। আর একটা জিনিস, ভাই সাবস্ক্রাইবটা করে দিও অন্তত, তবে তো বুঝবো তোমরা পড়ছো কি পড়ছো না, তবে তো জানতে পারবো যে কেমন লাগছে আমার ক্লাসগুলো। লাইকটাও করে দিলে মনে হবে যেন আমি পড়াতে পারছি, মানে তোমাদের ভালো লাগছে আমার পড়ানোটা, তবেই তো হবে। তো করে দিও, ওকে? তাহলে চলো, টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে সেকেন্ড পার্টটা আমরা পুরোপুরি ফিনিশ করে নেব, আর তখনই বলে দেবো কোন কোন জায়গা থেকে তোমাদের কোশ্চেনগুলো আসার চান্সটা বেশি। ওকে, টাটা, বাই বাই, টেক কেয়ার।